আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গুটি গুটি পাই ৫ নাম্বার ক্লাসে এসে সবাই একত্রিত হতে হতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি। আমরা শুরু করছি আজকে আরবি হরকত ও অন্যান্য চিহ্ন নিয়ে ক্লাস। আমাদের হরফ সম্পর্কিত মোটামুটি জানা হয়েছে। এখন আমরা চলে যাব হরকত সমূহ কি কি রয়েছে। হরকত হলো সাইন বলা যায়, চিহ্ন, ঠিক আছে, প্রতীক বা চিহ্ন বলতে পারি আমরা, অথবা এটাকে হচ্ছে বাংলায় যেমন স্বরচিহ্ন এবং কার চিহ্ন, সরি, বাংলায় যেমন কার চিহ্ন এবং ফলা চিহ্ন রয়েছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বোঝানো হয়েছে। তো এইখানে হচ্ছে একেবারে মাত্র ৩টা হরকত রয়েছে। হরকত ৩টি, জটিল কোনো কিছু নেই। শুধু ৩টা চিহ্ন মনে রাখলেই হয়ে যাবে আমাদের হরকত জানা, এবং আরবি হরফের উপর হরকতগুলো দিয়ে দিলেই এনাফ। এর সাথে আর ২টা চিহ্ন যুক্ত হবে, মোট ৫টা চিহ্নকে মনে রাখলেই রিডিং পড়তে পারা যাবে ইনশাআল্লাহ। হরকত ৩টি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, দীর্ঘ সময় টানা যাবে না। হরকতে দীর্ঘ সময় টানা যাবে না। আপনারা চাইলে এই বিষয়গুলোকে নিজের যে খাতাটা রেখেছেন কোরআন শেখার জন্য, সেটাতে খুব দ্রুত ঝট করে এই নোটগুলো করে ফেলতে পারেন যে হরকত ৩টি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে জবর, জের, পেশ। দেখুন এইখানে একটা ঢেবের মতো হয়ে গিয়েছে। জবর বসবে উপরের দিকে, জের নিচের দিকে, পেশ উপরের দিকে। অর্থাৎ আরবি অক্ষরের উপরে বসবে জবর, আরবি অক্ষরের নিচে বসবে জের, আরবি অক্ষরের উপরে বসবে পেশ। জবর এবং পেশ অক্ষরের উপরে, মাথার উপরে, আর জের নিচে। এই হলো আমাদের হরকত। জবর, জের, পেশ, এই ৩টিকে হরকত বলে। হরকতের উচ্চারণ, প্রনাউন্সিয়েশনস অফ হরকত। জবর, দেখুন জবর কিভাবে হয়। গুড, আকারের মতো, বাংলা আকারের মতো জবরের উচ্চারণটা হয়ে থাকে। যেমন বা জবর বা, বা জবর বা। যেমনটি করে আমরা বয়ে আকার দিলে বা হয়, ঠিক একইভাবে বা জবর বা, বা জবর বা। মিম জবর মা, মিম জবর মা। এখানে যদি বা জবর বা আরো একটা বা যুক্ত করে দিই, বা জবর বা, তাহলে হয়ে যাবে বাবা। মিম জবর মা। আচ্ছা, যদিও বাবা শব্দটি আরবিতে বাবা বোঝায় না, এটা তো কোনো শব্দই হয় না, বাংলার সাথে মিল রেখে বলা আর কি। যেমন আমরা অভ্র কিবোর্ড, আচ্ছা, আমরা যেমন বাংলিশ লিখি, ইংরেজি অক্ষর দিয়ে যেমন বাংলা উচ্চারণগুলো করি অনেক সময়, অনেকটা ওই রকমের। বা জবর বা, বা জবর বা, বাবা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। ঠিক আছে, এরকম করে হতে থাকে। তো জবরের উচ্চারণটা স্বর চিহ্ন কি রয়েছে, আকার। শরিয়াতে যেমন আকার, ঠিক জবরের কাজটাও আকারের মতো। জবর উচ্চারণ আমরা প্র্যাকটিস করি। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথমে যে বর্ণটি আসে তার সাথে আকার যুক্ত করলে যেমন হয়। যেমন কি আছে, জিম জবর যা, অর্থাৎ আরবি হরফটি উচ্চারণ করতে জিম, বর্গীয় জয় রস্যি অথবা দীর্ঘি, তারপরে ম, জিম। এখন প্রথম অক্ষরের সাথে যদি আকার দিয়ে দেই তাহলে কেমন উচ্চারণ হবে, ঠিক ওই রকম এই বর্ণে জবর দিলে উচ্চারণটা হবে, এটাই বোঝানো হয়েছে। জিম জবর যা,
জিম জবর যা, কাফ জবর কা, কাফ জবর কা। জের, জেরের উচ্চারণ হবে হ্রস্ব ইকারের মতো। জেরের উচ্চারণ হবে হ্রস্ব ইকারের মতো। বাজের বি, বাজের বি, বাজের বি। মিমজের মি, মিমজের মি, মিমজের মি। জেরের উচ্চারণ আরবি হরফটি বাংলায় লিখলে প্রথম যে বর্ণটি আসে তার সাথে হ্রস্ব ইকার যুক্ত করলে যেমন হয়, এটি হচ্ছে জেরের উচ্চারণ। লামজের লি, লামজের লি, লয়াকারে লা মলাম, তাই না? তো এই যে প্রথম অক্ষর হচ্ছে লাম বাংলা বানানে, তো এটার সাথে রস্বীকার দিয়ে দিলে যেমন হবে এটাই হচ্ছে জেরের উচ্চারণ। এরপর কাফজের কি, কাফজের কি, কাফজের কি। পেশ, পেশের উচ্চারণ হয় উকারের মতো, রস্য উকারের মতো উচ্চারণ হয় পেশের। পেশের পেশের উচ্চারণ রস্য উকারের মতো হয়। বা পেশ বু, বা পেশ বু। মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু। বা পেশ বু, মিম পেশ মু। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথম যে বর্ণটি আসে তার সাথে হ্রস্ব উকার যুক্ত করলে যেমন হয়, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু। কাফ পেশ কু, কাফ পেশ কু। নেক্সট কি আছে চলুন দেখি। তানউইন, তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। আচ্ছা, তানউইনে যাওয়ার আগে আমি প্রত্যেকের কাছে যাব যে হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা আরিফ ভাই, হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হচ্ছে হরকত বলে। হরকতে হচ্ছে সময় বেশি নিতে হয় না, মানে আচ্ছা, টান বেশি নিতে হয়। অবস্থানটা কোথায় কি হয় এটা শুধু বলেন। অবস্থানটা শুরুতে হয়, যেমন বা জবর বা, বা পেশ বু, বাজের বি। আচ্ছা, আমি বলেছি যে জবর অক্ষরের কোথায় বসে, নিচে নাকি উপরে? জবর উপরে হচ্ছে উপরে বসে, জের গুড, নিচে বসে, আর হচ্ছে পেশ উপরে বসে। ভেরি গুড। এরপরে রুস্তম ভাই, আপনি বলুন। জি বলুন। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের ও, উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। ভেরি গুড। অবস্থানটা বলুন। অবস্থানটা হচ্ছে এটা শব্দের উপরেই বসে সব সব সর্বদাই। হরকত সবগুলোই কি বর্ণের উপরে বসে? না না, সবগুলোই না। জবরটা উপরে বসে, আর জেরটা নিচে বসে। আচ্ছা, আর বাকি থাকলেও? আর বাকি থাকলো পেশ। পেশ কোথায় বসে? পেশটা আমি কনফিউজ হয়ে গেছি, নিচে না উপরে দেখিয়ে নেই। বিষয়টা কি, আপনি কি করছেন, মানে ক্লাস করার পাশাপাশি আর কি করছেন? না, মোবাইলে ওটাই কি লিখতেছি করছেন? লিখতেছি ওটা। আচ্ছা, লিখছেন তাহলে এমন কেন? পেশ কোথায় বসে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি জি, পেশ উপরে। পেশ উপরে বসে। ওকে, ঠিক আছে। এরপরে সোহেল ভাই, আপনি। জি ম্যাম। হরকত কাকে বলে? আহ, জবর জের পেশ এই তিনটিকে হরকত বলেছে। কয় জবর? তিন জবর দুই জবর না এক এক জবর? জবর এক এক জের এক পেশকে। আবার সুন্দর করে বলুন। আহ, এক জবর এক জের এক এক পেশকে হরকত বলে। আর একবার। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, এটা বেশি দূর টানা যাবে না। টানা যাবে না। ওকে, অবস্থানটা আ- দ্রুত বলে শেষ করুন, নতুন পড়ে যাবো যে। অবস্থান হচ্ছে যে
জবরের আকারের মতো উচ্চারণ হবে। আর অবস্থান হচ্ছে জবর উপরে, জবর উপরে বসে, জের নিচে বসে, পেশ উপরে বসে। ওকে, ভেরি গুড। এরপরে কি আছেন সুরাইয়া আপু? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জবরের অবস্থান হরফের উপরে, জের উচ্চারণ নিচে, পেশের অবস্থান, জেরের অবস্থান নিচে আর পেশের অবস্থান উপরে। ওকে, আকার, ইকার এবং উকারের মতো উচ্চারণ হয়, তাই তো? জি। ঠিক আছে। আচ্ছা জান্নাত, জলদি। জি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর উপরে বসে, জের নিচে আর পেশ উপরে। ভেরি গুড। জবর আর পেশ হরফের উপরে, জের বসে নিচে। নিচে। ওকে, হুমায়রা। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর উপরে, জের নিচে আর পেশ ও হরকতের উপরে বসে। আর কোনটার উচ্চারণ কেমন হয়, জবরের উচ্চারণ কেমন হয়, একটু উদাহরণ দিয়ে বলে দাও সবাইকে। জবর উচ্চারণ যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু। ওকে, ভেরি গুড। আর কেউ বাকি আছে? নাই, তাই না? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণের শেষে একটি নুন হয়, অর্থাৎ নুন সাকিন লুকিয়ে থাকে। দুই জবর, দুই জের, দুই পেশ। ঠিক আছে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণের শেষে একটি নুন হয়, অর্থাৎ একটি নুন সাকিন লুকিয়ে থাকে। এখানে যেভাবে লেখা হয়েছে তার চেয়ে আমি যেটা বলছি ওই কথাটা মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখুন যে তানবিনের মধ্যে একটি নুন সাকিন লুকিয়ে থাকে। ঠিক আছে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। প্রোনাউন্সিয়েশন কেমন হবে দেখি। দুই জবর, এখানে হচ্ছে আকার সাথে একটা ন অর্থাৎ নুন যুক্ত হবে। দেখুন, বা দুই জবর বান, বা দুই জবর বান। ঠিক আছে, বা দুই জবর বান। মিম দুই জবর মান, মিম দুই জবর মান। বা দুই জবর বান, মিম দুই জবর মান। দুই জবরের উচ্চারণ। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথম যে বর্ণটি আসে তার সাথে আকার প্লাস দন্ত ন যুক্ত করলে যেমন হয়। জিম দুই জবর জান, জিম দুই জবর জান। কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান। দুই জের, রস্বইকারের সাথে একটা দন্ত ন যুক্ত হবে। বা দুই জের বিন, বা দুই জের বিন। মিম দুই জের মিন, মিম দুই জের মিন। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথম যে বর্ণটি আসে তার সাথে রস্বইকার যুক্ত করলে, রস্বইকার প্লাস দন্ত ন যুক্ত করলে যেমনটি হয়। জিম দুই জের জিন, জিম দুই জের জিন। কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন। দুই পেশ রস্যকার প্লাস দন্ত নয়ের মতো। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন। রস্যকার প্লাস দন্ত ন, তাই তো? জুন, জিম দুই পেশ জুন। কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন। জাজম। আরবিতে 5টি চিহ্ন মনে রাখতে হয় এবং 5টি চিহ্নের ব্যবহার জানলে
কোরআন পড়তে পারা যায়। 5টি চিহ্নের ব্যবহার জানলে কোরআন পড়তে জানা যায়, কোরআন পড়তে পারা যায়। ঠিক আছে, দেখুন যজম। এর মধ্যে 5টি চিহ্নের মধ্যে আমাদের কি চলে গেছে বলুন তো? জবর জের পেশ চলে গেছে, তানবিন জবর জের আবার 2 জবর 2 জের 2 পেশ সেটাও চলে গেছে। এরপরে হচ্ছে যজম চলে আসলো। আসলে হরকত যেটা, তো ওই হরকত টাকেই হচ্ছে ডাবল জবর ডাবল জের ডাবল পেশ দিয়ে আমরা তানবিন করছি, সুতরাং ওইটাকে তেমন একটা ধরার প্রয়োজন নেই। তানবিন এবং হরকতটা সেম থাকলো, সেটার সাথে 3টা থাকলো জবর জের আর পেশ, আর সেটার সাথে কি হলো যজম, আর আরেকটা আসবে তাসদিদ। এই কয়েকটা সাইনগুলো চিনলেই আমরা কিন্তু রিডিং করতে শিখে যাব। যজম 2 রকমের হয়, ঠিক আছে? অক্ষরের উপরে কখনো ওই যে বাঁকা চিহ্নটা বসবে, কখনো এরকম গোল চিহ্ন বসবে। উপরের বাঁকা চিহ্নকে যজম বলে, ঠিক আছে? আর এই যে এখানে এটা দালের মতো দেখতে লাগছে, আসলে এটা আমরা যে পেশটা দিব, কিন্তু এই পেশের ওখানে মাথাটা যে থাকার কথা, ওইটা ফাঁকা থাকবে না, ভরাট হবে। যজম, যজমওয়ালা হরফ একা পড়া যায় না, তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা বা জবর আব, হামজা বা জবর আব। তা মিম পেশ তুম, তা মিম পেশ তুম। সিন মিম জের সিম, দেখুন আব তুম সিম। হরকত জবর উপরে বসেছে, পেশ উপরে বসেছে, জের নিচে বসেছে। জবর আর পেশ বসে উপরে, জের বসে নিচে, আর যজম উপরেই বসে। দেখুন 2 রকম চিহ্ন দিয়েই দেখানো হয়েছে। আব তুম, হামজা বা জবর আব, তামিম পেশ তুম, সিন মিম জের সিম। এই যে আলিফে জবর জের পেশ যজম হইলে ওই আলিফকে হামজা বলে। এই কথাটা একটু লিখে মনে রাখুন, ঠিক আছে? আলিফের উপরে জবর জের পেশ যজম হইলে, অর্থাৎ আলিফ যখন হরকত বিশিষ্ট থাকবে তখন ওই আলিফটাকে হামজা বলা হবে, ঠিক আছে? আলিফ তখনই থাকবে যখন হামজা, যখন হরকত থাকবে না, খালি খালি সে থাকবে, সেটা হচ্ছে আলিফ হবে। কিন্তু যখনই তার উপরে হরকত বসে যাবে তখনই সেটা হামজা হয়ে যাবে। আলিফ উচ্চারিত হয় মুখের ফাঁকা জায়গা থেকে, আর হামজা উচ্চারিত হয় কণ্ঠনালী থেকে। যখনই সেটার উপর হরকত পড়ে যাবে তখনই আলিফটা কণ্ঠনালীর শুরু থেকে চলে আসবে হামজা হিসেবে। এরপরে আমরা 5 নম্বর চিহ্নে চলে আসলাম, তাসদীদ। এই যে উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। দেখুন তাসদীদও সবসময় উপরে বসে 3 দাঁতওয়ালা। সিন এবং শিন লিখতে যেমন 3টা দাঁত ব্যবহার করি আমরা, তো ওইরকমই তাসদীদটা লিখতে হয়। এই তাসদীদটাকে নিচের দিকে নিয়ে এসে এরকম করে দিলেই কিন্তু সিন হয়ে যাবে। তো তাসদীদ হচ্ছে 3 দাঁতওয়ালা। তাসদীদওয়ালা হরফ 2 বার পড়া যায়। পড়া যায় বলতে পড়তে হয়। তাসদীদওয়ালা হরফকে 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে পড়তে হয়, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে পড়তে হয়। আচ্ছা, তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয় সবাই বলুন? তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2 বার পড়তে 2 হয়। বার পড়তে হয়। 2 বার পড়তে হয়। তাসদীদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। আচ্ছা, এই বিষয়টা আমরা দেখব যে কিভাবে ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়ে, আবার নিজ হরকতের হরফের সাথে মিলিয়ে পড়ে। দেখুন এইখানে এই যে বা, আলিফ এবং বা 2টি হরফ রয়েছে। প্রথমে বসেছে আলিফ, তার বাম পাশে বসেছে বা। এখন এই বায়ের উপরে রয়েছে তাসদীদ, তাহলে তাসদীদওয়ালা হরফের ডান দিকের হরফ হচ্ছে আলিফ, তো ডান দিকের হরফের হরকত হচ্ছে জবর। এখন এই জবরের সাথে এই তাসদীদওয়ালা হরফ একবার উচ্চারিত হবে, তারপর তার নিজ হরকতের সাথে একবার উচ্চারিত হবে। কিভাবে? এই যে হামজা বা জবর আব, বা জবর বা, আব বা,
হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, আব্বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। সামিম পেশ সুম, সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। লাম নুন জের লিন, নুন জবর না, লিন্না। লাম নুন জের লিন, নুন জবর না, লিন্না। আব্বা সুম্মা লিন্না, আব্বা সুম্মা লিন্না। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া হয়, পড়া যায়, এটা নর্মাল হয়ে গেল কথা। আসলে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। কিভাবে? আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, একবার আলিফের সাথে বা, একবার নিজে নিজে। সামিম পেশ সুম, মিম জবর মা, একবার সায়ের সাথে মিম, আবার মিম একা একা। লাম নুন জের লিন, নুন জবর না, লিন্না, একবার লামের সাথে নুন, আবার নুন নিজ হরকতের সাথে একা একা, লিন্না। ঠিক আছে? দেখুন, হামজা বা জবর আব, বা জবর পা, আব্বা। তো এই যে আমরা এটা দেখলাম, প্রথমে একবার উচ্চারণ হয়ে আব, দ্বিতীয়বার বা জবর বা, আব্বা। এভাবে ভেঙে উচ্চারিত হবে। ঠিক আছে? আমরা এখন সবাইকে পড়া ধরবো। তানভীন রুস্তম ভাই, আপনি বলুন তানভীন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। আচ্ছা, তানভীনের মধ্যে কি লুকিয়ে থাকে একটি? তানভিনের মধ্যে নুন লুকিয়ে থাকে। গুড। বাংলা বাংলা অক্ষর যেটা ন, ন। হুম, ভেরি গুড। একটা উদাহরণ দিয়ে শুনিয়ে দিন। উদাহরণ হিসাবে বামিনের নামে বান, বামিনের নামের সাথে বান, বান। কি হলো? বলুন। হ্যালো, বা দুই জবর, বা দুই জবর পান, তা দুই জবর তান, এইভাবে পড়তে হয়। আচ্ছা, জের দিয়ে একবার শোনান, পেশ দিয়ে আহ, শোনান একই অক্ষরে। বা দুই জের বিন, বা দুই পেশ বুন, আরো তা একবার উদাহরণটা বলুন। একটা অক্ষরেই আহ, বললি, এখন ক্লিয়ার হবে। জি, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। বুন। ওকে, সোহেল ভাই আপনি বলুন তানভিন কাকে বলে, কি কি এবং তার উদাহরণ সহ উচ্চারণ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের মধ্যে ন লুকিয়ে থাকে, যেমন মিন, মিন দুই জবর মান, মিন দুই জের মিন, মিন দুই পেশ মুন, মান মিন মুন। মুন। আচ্ছা, ওকে। সুরাইয়া আপু জি। বলুন তাসদিদ কোনটা বলবো আপু? তানভিন কাকে বলে, কয়টি দুই এবং জবর তার উদাহরণ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। ভেরি গুড। উদাহরণ। উদাহরণ, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন। মাশাআল্লাহ। ওকে, এরপরে বলবে হুমায়রা। ও সরি, হুমায়রার আগে বলবে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় উকিল সাহেব আরিফ ভাই। জি, তানভিন হচ্ছে দু জবর দু পেশ দু জেরকে তানভিন বলা হয়, আর তানভিনের মধ্যে হচ্ছে নুন লুকিয়ে থাকে। নুন সাকিন মূলত লুকিয়ে থাকে, জি, আর বাংলা বর্ণে দন্ত ন। ঠিক আছে, আচ্ছা উদাহরণটা বলুন। উদাহরণে যেরকম আমরা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে একটা উদাহরণ আছে, এটা আচ্ছা, সুন্দর। সেটা হচ্ছে, আমি আয়াতটা পড়বো, 10 নম্বর আয়াত। সূরা অবশ্যই।
জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদান ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। মাশাআল্লাহ। এখানে কোনটা কোনটা হচ্ছে তানবিনের ব্যবহার হয়েছে দেখান। এখানে হচ্ছে দোয়াদের উপরে হচ্ছে এই যে ডাবল পেশ, আচ্ছা, তারপর মারাদুন। হচ্ছে হুম। জি মারাদুন, তারপর হচ্ছে দোয়াদের মারাদান হচ্ছে দোয়াদের উপরে ডাবল জবর, দুই জবর। জবর, আর এখানে হচ্ছে আজাবুন বায়ের উপরে হচ্ছে ডাবল পেশ, তারপর মাশাআল্লাহ। আলিমুন মিমের উপরে হচ্ছে ডাবল পেশ। ভেরি গুড। এইভাবে বললে তো একদম ক্রেডিট 4 এ 4 দিয়েই দিতে হবে। তাছাড়া উপায় নাই। একেবারে কোরআনের আয়াত নিয়ে এসে সেখান থেকে উদাহরণ দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। সবাইকে কিন্তু এরকম পড়াশোনা করতে হবে। আমি খুব খুশি হয়েছি এবং অনেক বেশি দোয়া করছি আরিফ ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা তার সদিচ্ছাটা পূরণ করুন। তিনি তার বাচ্চাকে নিজে হাতে শেখাতে চেয়েছেন। তার উদাহরণ তিনি আমাদের সামনে একেবারে প্রকাশ্য দিবালোকের মতো উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা কবুল করুন প্রচেষ্টাকে এবং প্রত্যেকেই আমরা কিন্তু এ ধরনের প্রচেষ্টা নিয়ে আগাতে হবে এবং আসলে কোরআনের শিক্ষার্থীদের দায়িত্বটা কি হয় জানেন? যখন আমরা এই যে কোরআনটা শিখি, তখন আল্লাহ তাআলা এই শেখার সময়টাতে যত ভুল হয়, এই ভুলগুলো ক্ষমা করে দেন। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে এই শিখার সময়ে কোরআন তিলাওয়াত করতে যেয়ে যদি আমরা ভুল করি, তাহলে আল্লাহ তাআলা এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে একদম সহি শুদ্ধ তিলাওয়াতে যেমন সওয়াব আল্লাহ দিতেন, একেবারে অসংখ্য পরিমাণে সওয়াবটা আল্লাহ তাআলা আমলনামায় ফেরেশতাদেরকে লেখার জন্য নির্দেশ দিয়ে দেন। তো এটা হচ্ছে আমাদের একেবারে খুবই সৌভাগ্য যারা কোরআন শিখেন আলহামদুলিল্লাহ। আর যারা আমরা শিক্ষার্থী থাকি তারা হচ্ছে যে জিনিসটা আমরা ক্লাসে শিখি সেটা হচ্ছে আজকে যেটা শিখলাম আমার কাজ হবে আমার বাসায় যেই থাকুক আমার মা, বাবা, ভাই, বোন মানে এমন কেউ যাকে হচ্ছে শেখানো যাবে যে শিখতে আগ্রহী এবং আ জানে না অথবা জানে তার রেগুলার চর্চা হচ্ছে না। আমি উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করার মাধ্যমে যেন কোরআনের চর্চাটা শুরু হয়ে যায়। এবং সে না পারলে যেন আমার কাছ থেকে আমি যতটুকু শিখেছি সে যেন শিখে। এটা হলো আমার দায়িত্ব। বাসায় গিয়ে ছোট ভাই-বোন থাকলে তাদেরকে শেখানো এবং আ এখানে যেহেতু বড়রা রয়েছেন তো তারা সেই ক্ষেত্রে নিজেদের পার্টনারকে শিখাতে পারেন। আবার নিজেদের বাচ্চা-কাচ্চা, ফ্যামিলির অন্যান্য কেউ এ সেটা করাই যেতে পারে। ঠিক আছে? ভাতিজা-ভাতিজি যদি থেকে থাকে তাদেরকেও শেখানো যেতে পারে। মানে বলতে চাচ্ছি যে ছোট ভাই-বোন থেকে শুরু করে যারা হাতের কাছে রয়েছে সেরকম শেখানোর মতো তাদেরকে অবশ্যই শিখাতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমার মা যদি না পারে তাহলে মাকে শেখানো আমার দায়িত্ব। আমি শিখে আসবো অথচ আমি তিলাওয়াত করব আর আমার মা পারবে না। এটা হতেই পারে না। মা যখন রান্না করছে তার পাশে বসে তাকে সেটা পড়ে শোনাতে হবে। প্লাস সে যেন পড়তে পারে এজন্য হেল্পও করতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। এরপরে আমি চলে যাব হুমায়রার কাছে। অনেক কথা বললাম। হুমায়রা তুমি এবার পড়ো। তানবিন কাকে বলে? কয়টি এবং কি, কি? আর সেটার উদাহরণ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে লুকিয়ে আছে নুন সাকিন, যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। ওকে মাশাআল্লাহ। জান্নাত? জি, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের মধ্যে একটি নুন সাকিন লুকিয়ে থাকে, যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। ওকে মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক। আর একজন আছে আমার পাশে, সে বলবে। ওকে, ওকে। স্বাগতম। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকায় থাকে, যেমন বা দুই জের বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। মাশাআল্লাহ। আপনার নামটা বলেন সবাইকে একটু। কোন ক্লাসে পড়েন? মোসাম্মদ আলিমা খাতুন, কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 2। এবার কোন ক্লাসে উঠবেন? এখন তো ডিসেম্বর। ক্লাস 3। মাশাআল্লাহ। ক্লাস 3 তে উঠে যাবে। সে কংগ্রাচুলেশনস। প্রতিদিন থাকবেন আমাদের সাথে? জি। ওকে, ভেরি গুড। ঠিক আছে।
মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের কিন্তু ফরমাল ক্লাস শেষ। আচ্ছা, পড়া দিতে কে বাকি রয়েছেন বলুন তো? হুমায়রা, আপনার সাথে কি কেউ আছে পড়া দিবে? আচ্ছা, ঠিক আছে। আমাদের তাহলে আমরা এখন শেষ করব। সদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। এখন হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্কটা বলে দিই। সেটা হচ্ছে হরকত কাকে বলে, কতটি ও কি কি উদাহরণ সহ লিখুন। তানঈন কাকে বলে, কতটি কি কি উদাহরণ সহ লিখুন। এরপরে যজম চিহ্নর সাথে আপনি কিভাবে পরিচিত সেটা একটু প্রকাশ করবেন। যজম চিহ্নটাকে লিখে দেখাবেন হরফের উপরে কি রকমের হয়। এরপরে তাসদিদ, ৩ দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এটার উদাহরণটাও দেখাতে হবে, ঠিক আছে? অর্থাৎ আজকে যা যা চিহ্ন পড়লাম প্রত্যেকটা জিনিসের উদাহরণ সহ লিখে আমাকে কিন্তু পাঠাতে হবে, হোমওয়ার্কটা জমা দিতে হবে অবশ্যই। আর আজকে সবার হোমওয়ার্ক পেয়েছি এবং পূর্বের দিনের পড়াও নিয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি, আমরা কিন্তু ধীরে ধীরে কোরআন তিলাওয়াতের দিকে আগাচ্ছি। আপনার লাগছে না? কেমন লাগছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আগাচ্ছি ধীরে ধীরে দেখছি এবং খুব শীঘ্রই আমরা তিলাওয়াত করব এবং আপনারা মাশাআল্লাহ খুব ভালো পারফরম্যান্স করছেন। এভাবেই যেন পড়াশোনাটা চালিয়ে যাওয়া হয়। আর যাদের একটু কম হচ্ছে পড়া তারা কিন্তু পড়ে ফেলতে হবে। বেশিক্ষণ লাগবে না এই পড়াগুলো পড়তে অবশ্যই। কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। যার কারণে প্র্যাকটিসটা চালাতে হবে। আর আরিফ ভাই, আপনি আপনার গবেষণা চালিয়ে যান। আমি সাথে আছি। যেকোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। প্রত্যেকের জন্যই কিন্তু এটা প্রত্যেকেই আরিফ ভাই যেহেতু সে আগে একটা কাজ দেখিয়ে ফেলছে, এখন আপনিও অন্যরাও চেষ্টা করুন যে আরিফ ভাইকে টপকানো যায় কিভাবে। উনি একাই কি পড়বেন নাকি? সবাইকেই পড়তে হবে। ঠিক আছে? প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা করতে কে রাজি? সবাই রাজি? আওয়াজ কই? আওয়াজ নেই? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই রাজি। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিন। আহ আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।